একরকম জনদাবির মুখেই নুরুল হাসান সোহানকে টি-20 দলে ফেরানো হলো। এই দাবিটা বেশ আগে থেকেই উঠেছিল। কয়েকবার নির্বাচকরা সেটা অগ্রাহ্য করেছিলেন, শেষ পর্যন্ত আর পারা গেল না। এখন প্রশ্ন হচ্ছে, এরকম জনদাবি বিভিন্ন সময় যেসব ক্রিকেটারের বেলায় উঠেছে তাদের সাকসেস রেট কিন্তু আসলে খুব বেশি ভালো না। আমরা যদি এনামুল বিজয়ের কথা চিন্তা করি, আমরা যদি নাইম শেখের কথা চিন্তা করি, এই নাইম শেখ কিন্তু এবার বাদ পড়ে গেছেন, অথচ তিনি অনেক অনেক রান করে তীব্র দাবির মুখে কিন্তু তিনি দলে ঢুকেছিলেন। শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটো যে সিরিজ বাংলাদেশ সবশেষ খেললো, যেখানে বাংলাদেশ প্রতিপক্ষকে দুবারই সিরিজ হারিয়েছে, এরকম একটা দলে থেকেও তিনি কিন্তু তার জায়গাটা ধরে রাখতে পারলেন না। আর এনামুল বিজয়ের তো ক্যারিয়ার একরকম শেষের দেখাই হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে। ফলে নুরুল হাসান সোহানের ভাগ্যে কি হবে? তিনি কি এই 32 বছর বয়সে পারবেন এই সুযোগটা কাজে লাগিয়ে ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর, মানে 32 থেকে হয়তো বা যেটা হয় যে 35-36 পর্যন্ত ক্যারিয়ার চাইলে টেনে নেওয়া যায়, 37-38-এও অনেকে খেলেন। ফলে তার হাতে যে এই যে 3-4-5টি বছর আছে, এটি কি তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে টিকে যেতে পারবেন? সেসব নিয়ে আলাপ করব। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেটে যখন এসেছিলেন তখন প্রথমে তার কিপিং দিয়ে আলোচনায় ছিলেন। তার কিপিংটা অন্যদের তুলনায় বেশ ভালো ছিল এবং তিনি পিছিয়ে ছিলেন ব্যাটিংয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুশফিকুর রহিম তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উইকেটের পিছনে দায়িত্ব পালন করেছেন সফলভাবে। তার পাশাপাশি লিটন দাস যখন এলেন, তাকে রেখেও নুরুল হাসান সোহানকে বিবেচনা করা হয়েছিল, যেহেতু তার হাইটটা ভালো, তিনি টেস্টে ভালো একটা রোল প্লে করবেন। কিন্তু শেষ পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ার বেশি দূর এগোয়নি। মাত্র 11 টেস্ট খেলেছেন, সেখানে গড় বা ব্যাট হাতেও যেমন রান না, কিন্তু উইকেট কিপিংয়ের প্রশংসা ছিল। একটা পর্যায়ে বাংলাদেশ টেস্ট দলে যখন ব্যাটিংয়ের শক্তি বাড়ানো, মানে এমন উইকেট কিপার দরকার যার ব্যাটিংটাও ভালো, সেটার দিকে মনোযোগ দিতে যেই নুরুল হাসান সোহানকে কিন্তু খুব বেশি টানা হয়নি। ওয়ানডেও খুব একটা খেলেননি সোহান, কিন্তু টি-20 খেলেছেন 46টি। মানে একটা সময় হঠাৎ করে তার ক্যারিয়ারটা ইউটার্ন নেয় এবং সেই ইউটার্নে তিনি টি-20 মুখী হয়ে ওঠেন এবং আমরা এখন বিভিন্ন ম্যাচে দেখি তিনি বেশ চালিয়ে খেলতে, মানে যেটা আমরা টি-20 ডিমান্ড, যে 4 ছক্কার উপর ভর করে আনইউজুয়াল শটস খেলা, ওয়াক করে খেলা, উইকেটে তিনি এগিয়ে যান, আনইউজুয়াল শটস খেলেন এবং দ্রুত রান করেন, এই সব কিছু মিলে তার একটা টি-20 ডিমান্ড তৈরি হয়েছে। তিনি রংপুর রাইডার্সের অধিনায়ক হিসাবে গ্লোবাল সুপার যে লিগ, সেখানে তার দল একবার চ্যাম্পিয়ন হলো। এই বছর অবশ্য ভালো করেনি এই মৌসুমটা, কিন্তু তিনি সেখানেও সাকসেসফুল। এর বাইরে আমরা যখন বাংলাদেশে বিপিএল এর কথা বলবো কিংবা ঘরোয়া আসরগুলোর কথা বলবো, তখন সেখানে নুরুল হাসান সোহান গত 2-3 বছরে বেশ সফল এবং সেই সূত্র ধরেই দাবিটা ওঠা। এখন তিনি আবার ফিরে এসেছেন, তার সামনে দুটো সিরিজ পাচ্ছেন তিনি, একটা নেদারল্যান্ডসের বিপক্ষে এবং আরেকটা এশিয়া কাপ। এই দুটো সিরিজে তার পারফরমেন্স নিঃসন্দেহে সবাই চোখ রাখবেন এবং তিনি খুব সম্ভবত একাদশের সুযোগ পাবেন, যে বাস্তবতা দেখা যাচ্ছে। তো ফলে তাকে এই সুযোগটা, যেহেতু তার পাওয়ার একটা অ্যাসিউরিটি আছে, সেই কারণে তার দিকে নজর থাকবে খুব বেশি। এখন যে টি-20 কথা বলা হচ্ছে, সেই টি-20 তিনি বাংলাদেশের জার্সিতে যখন খেলেছেন তখন কিন্তু তার পারফরমেন্স খুব বেশি আহামরি ছিল না। 46টা ম্যাচ খেলেছেন তিনি বাংলাদেশের হয়ে, যেখানে রান করেছেন 16.5 গড়ে এবং সেখানে কোনো 50 নেই। ফলে সব কিছু মিলে আগের রেকর্ড যদি ধরা হয়, তবে সেই নুরুল হাসান সোহান আর এখনকার নুরুল হাসান সোহানের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটাই এখন পরীক্ষার খাতায় যেমন প্রমাণ করতে হয়, এবার সেই প্রমাণের পালা। এখন এর পাশাপাশি এই সোহানকে নিয়ে আমরা যখন আলাপ করছি, তিনি তো অবশ্যই একটা রোল প্লে করবেন, কিন্তু বাংলাদেশ দলের সামনে এখন যে দুটো সিরিজ, সেই সিরিজগুলোতেও সোহানের পাশাপাশি দল যেহেতু একটা ভালো শেপে আছে, আমরা বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে সবশেষ সিরিজে, তার আগে শ্রীলঙ্কাতে একটা অ্যাওয়ে সিরিজ, শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে 2-1 হারিয়ে এসেছে এবং দেশের মাটিতে পাকিস্তানকেও 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ টি-20 মোডে। এখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে যে সিরিজটা 1, 3 আর 5 আগামী মাসের শুরুতেই যে সিরিজটা হবে সিলেটের মাঠে, যেখানে ব্যাটিং উইকেট হবে এবং বাংলাদেশ ওই সিরিজটা দিয়েই কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি সারবে এবং এশিয়া কাপটা হবে সংযুক্ত আরব আমিরাতে। এখন প্রশ্ন হচ্ছে, এবারও দেখেন দুটো সিরিজ বাংলাদেশ জিতে মোরাল অনেক হাই করে তারপরে কিন্তু এশিয়া কাপ খেলতে যাচ্ছে, যেখানে দর্শক সমর্থক বাংলাদেশের যারা টাইগার ভক্ত তারা আশা করবেন বাংলাদেশ এশিয়া কাপে খুব বড় কিছু করবে। কিন্তু অতীত এক্সাম্পল বলে বাংলাদেশ এরকম একটা হাইপ তৈরির পরেও এরকম বড় আসরে গিয়ে এলোমেলো ক্রিকেট খেলে। এখন সেই ধারাটা এবার অন্তত ছেদ পড়ুক, সেটাই সবার প্রত্যাশা এবং সেই ছেদ পড়ার ক্ষেত্রে
নুরুল হাসান সোহানের যে মেন্টালিটিতে ক্রিকেট খেলাটা দেখা গেছে গত ৩-৪ বছর, সেটা হয়তো একটা বড় রোল প্লে করতে পারে। তার পাশাপাশি বাংলাদেশের যে টপ অর্ডার, বাংলাদেশের যে অধিনায়ক একটা সময় ফর্মে ছিলেন না, লিটন দাস টি-20 অধিনায়ক, ফর্মে না থাকা অবস্থাতেই কিন্তু তিনি টি-20 নেতৃত্ব পেয়েছিলেন, কিন্তু পরপর দুটো সিরিজ জয় তিনিও কিন্তু একটু স্বস্তি পেয়েছেন। এর পাশাপাশি টপ অর্ডারে পারভেজ ইমন, তানজিদ তামিমরা ভালো রান করছেন, বাংলাদেশের বোলিংটাও ভালো হচ্ছে, তাসকিন সুস্থ হয়ে উঠেছেন। সব কিছু মিলে নেদারল্যান্ড সিরিজটা যদি বাংলাদেশ ভালোভাবে বলতে কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে ৩-০ ব্যবধানে জেতাটাই এক্সপেক্টেড। যদিও প্রতিপক্ষকে অশ্রদ্ধা করা হচ্ছে না, কিন্তু দেশের মাটিতে অবশ্যই বাংলাদেশের নেদারল্যান্ডসকে ৩-০ ব্যবধানে হারানো উচিত। এবং শুধু সেই ব্যবধানে হারানোই না, এখানে ব্যাটিংটা কেমন হলো, বোলিংটা কেমন হলো, ক্যাচ পড়লো কিনা, ফিল্ডিংটা কেমন হলো, এই সব কিছুর দিকে নজর রাখতে হবে। কারণ এই একটাই প্রস্তুতি সিরিজ, এরপরে এশিয়া কাপ, এবং সেটা ধরে বাংলাদেশ এগিয়ে যাবে টি-20 ওয়ার্ল্ড কাপের দিকে, যেটা পরের বছরে হবে। ফলে বাংলাদেশের জন্য শুভকামনা।